হ্যালো বন্ধুরা, টপ 10 বাংলায় আপনাদের স্বাগতম। আজ একেবারে আফ্রিকা মহাদেশের সিংহের মতো অঞ্চলটায় এসেছি, যেখানে একটা অদ্ভুত দেশ রয়েছে। এই দেশে প্রায় 10টার মতো নানা রকমের ভাষার প্রচলন আছে, তবুও দেশে কোনো আধিকারিক ভাষা এখনও ঠিক হয়নি। আবার একসময় এই দেশে কয়েকটি রাজনৈতিক সত্তা ও সুলতানীয় শাসন, যেমন মেদ্রি বাহরি, যার শাসক ছিল বাহরি নেগাস, সুলতানেট অফ অসা ও কিংডম অফ অক্সাম। ফলে পরবর্তীকালে এই সব নিয়ে তৈরি হয় বর্তমানের ইরিত্রিয়া। তবে ইরিত্রিয়ার স্বাধীনতা কয়েকটি ধাপ পেরিয়ে তারপর পায়। প্রথম ধাপে ইটালীয় দখল থেকে মুক্তি পেয়ে ইংরেজ শাসন, তারপর ইথিওপিয়ার অধিগ্রহণ, শেষ পর্যন্ত দীর্ঘদিনের বিদ্রোহের পর 1991 সালে দেশে এক নতুন শাসন শুরু হয় এবং 1993 সালের 27শে এপ্রিল ইরিত্রিয়া একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়। কিন্তু দেশ স্বাধীন হয়েও লাভ কতটা হয়েছে তা বলাটা কিছুটা জটিল, কারণ দেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বেশ কয়েকবার ইলেকশন প্রক্রিয়ার ঘোষণা হয়, আবার তার আয়োজনও হয়, কিন্তু নির্বাচন এখনো পর্যন্ত একবারের জন্যও হয়নি। তা এইরকম সব আরও আজব কথা রয়েছে এই দেশটার ব্যাপারে, তাই ভিডিওটা একটু পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আশা রাখছি। লাল সাগর বা রেড সি এর পৌরাণিক গ্রিক নাম এরিথ্রা থালাসা। এই এরিথ্রা থালাসা থেকেই দেশের নাম হয়েছিল ইরিত্রিয়া। আবার মধ্যযুগে এই ইরিত্রিয়া মেদ্রি বাহরি নামেও পরিচিত ছিল। হর্ন অফ আফ্রিকা মানে আফ্রিকা মহাদেশের মানচিত্রে সিংহের মতো যে অঞ্চলটি রয়েছে, সেখানে 4টি দেশ আছে: ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া। আফ্রিকা মহাদেশের পূর্বভাগের এই দেশটির মোট আয়তন 1,17,600 বর্গ কিলোমিটার এবং আয়তনে পৃথিবীতে 99তম স্থান অধিকার করে। ইরিত্রিয়ার সীমানায় লাল সাগরের বিস্তার সবচেয়ে বেশি, যা পুরো পূর্বভাগ ও উত্তর পূর্ব ভাগ জুড়ে রয়েছে। এছাড়া দক্ষিণে রয়েছে ইথিওপিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণ পূর্বে রয়েছে জিবুতি। ভৌগোলিক দিক দিয়ে ইরিত্রিয়াতে কয়েকটি বিশেষ স্থান রয়েছে, যেমন দানাকিল ডিপ্রেশন এবং মুক্তোর জন্য বিখ্যাত অঞ্চল দাহলাক দ্বীপপুঞ্জ। এখানকার দ্বীপের অদ্ভুত আবহাওয়া এবং সমুদ্রের জলে আশ্চর্য সব প্রাণী এখনও আমাদের কাছে অজানা। আর দানাকিল ডিপ্রেশন অঞ্চলটি মূলত পৃথিবীর সবথেকে গ্রীষ্মপ্রধান অঞ্চলের মধ্যে গণ্য হয়, যার গড় তাপমাত্রা এতটাই বেশি যে সেই অঞ্চলে খরা হওয়াটা খুব সাধারণ ব্যাপার। এবং ইরিত্রিয়ার সবথেকে নিচু অঞ্চল হিসাবেও দানাকিল ডিপ্রেশন অঞ্চলকে ধরা হয়। 2018 অনুযায়ী ইরিত্রিয়ার মোট জনসংখ্যা 51,87,948 জন এবং দেশে 9টি স্থানীয় এথনিক গ্রুপ আছে, যাদের মধ্যে 55% তিগ্রিনিয়া, 30% তিগ্রে এবং বাকিটা আরও অন্যান্য কিছু সংখ্যক জাতির মানুষ আছে। তবে দেশের সাম্প্রদায়িক সংখ্যার বিচারে 50% খ্রিস্টান এবং 48% ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ থাকে। মানে দেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান ও মুসলিম, আর এর সাথে খুব অল্প সংখ্যক বৌদ্ধ, হিন্দু ও ইহুদি ধর্মের মানুষও এখানে আছে। কিন্তু ভাষার ব্যাপারে এই দেশের সাথে বাকি সমস্ত দেশের একটা পার্থক্য আছে, সেটা জানলে সত্যিই অবাক হতে হয়। আসলে ইরিত্রিয়াতে প্রচলিত ভাষা অনেক, কিন্তু আধিকারিকভাবে কোনো ভাষাই এখনও স্বীকৃতি পায়নি, কারণ দেশের সংবিধান দেশের সকল ভাষার সমান অধিকার দিয়েছে। তবে সাধারণ মানুষদের মধ্যে তিগ্রিনিয়া নামের ভাষাটি বেশি চলে। ইরিত্রিয়াতে নারা নামের এক ধরনের মানুষ থাকে, যারা নীল নদের এক উপনদ হোয়াইট নীলের পার্শ্ববর্তী এলাকা থেকে এসে ইরিত্রিয়াতে বসবাস শুরু করে। এদের ভাষাকে নারা ভাষা বলে, যাকে স্থানীয় ভাষায় নারা বানা বলে। ইংরেজিতে একে নারা টক, যার মানে করলে দাঁড়ায় স্কাই হেভেন। সাধারণত ইরিত্রিয়াতে স্থানীয়রা নিজেদের মধ্যে আন্তরিকতাটাকেই প্রাধান্য বেশি দেয়, তাই বিশেষ নিমন্ত্রণ বা আমন্ত্রণের অপেক্ষা তারা করে না। যখন প্রয়োজন মনে হয় তখনই একে অপরের বাড়িতে অনায়াসেই যাতায়াত করে এবং এইভাবেই তারা প্রাচীন সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রেখেছে। প্রাচীন শব্দটা যখন উঠল তখন বলে রাখি যে কিছু ইটালীয় পুরাতত্ত্ববিদরা বুয়া নামের এক জায়গা থেকে হোমিনিডদের প্রমাণ পেয়েছে, যারা হোমো এরেক্টাস মানে আদিমানব এবং হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের মধ্যে একটা যোগের প্রমাণ দিতে পেরেছে। এই হোমিনিডরা বন মানুষ বা বড় শিম্পাঞ্জি অথবা গরিলা টাইপের, আর এই অবশিষ্টের বয়স প্রায় 1 মিলিয়নের মতো। তাই অনুমান করা যায় রেড সি এর তীরবর্তী অঞ্চলটাতেই, অর্থাৎ আদিমানব থেকে আধুনিক মানুষের যে বিকাশ প্রক্রিয়া হয় তার একটা জ্বলন্ত উদাহরণ ইরিত্রিয়ার এই অঞ্চলের তৎকালীন মানুষের বসতিগুলি থেকেই বোঝা যায়।
বর্তমানে আফ্রিকা মহাদেশে সবথেকে বেশি সংখ্যক আর্কিওলজিক্যাল সাইটস বা প্রাচীন সভ্যতার নিদর্শন ইজিপ্টে আছে। এরপরে সংখ্যা অনুযায়ী ইরিত্রিয়ার স্থান, যা আগে ৪৫,০০০টি ছিল এবং বর্তমানে তা বেড়ে ৮০,০০০-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। তাই দাহলাকের দ্বীপপুঞ্জ থেকে শুরু করে প্রায় ১৪,০০০ বিভিন্ন প্রকার মাছ দেখার আনন্দ ও অসংখ্য প্রাচীন নিদর্শনগুলিকে দেখার একটা উপযুক্ত জায়গা ইরিত্রিয়া আপনাদের জন্য হতে পারে। ইরিত্রিয়ার রাজধানী তথা সবথেকে জনবহুল শহর আসমারা। এই প্রাচীন শহরটি স্থাপিত হয়েছিল ১১০০ দশকের দিকে ৪টি গ্রামকে নিয়ে। স্থানীয় তিগ্রিনিয়া ভাষায় এই শহরকে দে মেড দেম ইউনাইট বলে, কারণ ওই ৪টে গ্রাম একত্রিত হয়ে শহরের উৎপত্তি। তবে দেশটা যখন ইটালিয়ানরা দখল করে তখন ইটালির বেনিটো মুসোলিনি এক প্রকার মনস্থিরই করে ফেলেছিলেন এই শহরটাকে পিকোলো রোমা মানে লিটিল রোম বানাবেন বলে। তাই শহরের চারিদিকে ইটালীয় ভাস্কর্যের চিহ্ন স্পষ্ট দেখা যায়। আর তখনকার ইমারতগুলির কারুকার্য দেখলে রোমের ইমারতগুলির কিছুটা মিলও লক্ষ্য করা যায়। এইভাবে দীর্ঘদিনের ইটালির শাসন তারপরে ইংরেজদের দখল পেরিয়ে শেষে ইথিওপিয়ার হাত থেকে দেশকে স্বাধীনতা করাতে ইরিত্রিয়ার পুরুষদের সঙ্গে কয়েক হাজার মহিলা বিদ্রোহে অংশগ্রহণ করে এবং এই বিদ্রোহে তাদের পরাক্রম অনেকের কাছেই একটা আশ্চর্যের বিষয়, কারণ স্বাধীনতার পর এখনও দেশে একজনই রাষ্ট্রপতি পদে রয়ে গেছেন। ইরিত্রিয়ার আর্থিক অবস্থার পরিচয়টা এখানকার জীবিকা থেকে স্পষ্ট, কারণ দেশের ৮০% মানুষের প্রধান জীবিকা কৃষিকার্য। তার সাথে সোনা, কপার, রূপো ও মাসাওয়াতে অবস্থিত সিমেন্টের কারখানা কিছুটা উপার্জনের পথ তৈরি করেছে। এইভাবেই দেশের অর্থনীতি এখনও চলে যাচ্ছে। মূলত ইথিওপিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয়েই দেশের আর্থিক ক্ষতিটা বেশি হয়ে গেছে, যার থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে অনেক সময়ের প্রয়োজন। ইরিত্রিয়ার নাকফা হল ইরিত্রিয়ার জাতীয় মুদ্রা। এই নাকফা নামটা দেশেরই এক শহর নাকফা থেকে এসেছে। বর্তমানে $1 সমান 15 এরিত্রিয়ান নাকফা, যা সব সময়ের জন্য একই থাকে। প্রায় ৮১% শিক্ষিতের হার সম্পন্ন এই দেশে এখন ৮২৪টার মতো স্কুল ও 2টো ইউনিভার্সিটি রয়েছে। আর হ্যাঁ, যদি আপনারা কফি পান করতে ভালোবাসেন তবে ইরিত্রিয়া আপনাদের জন্য একটা পছন্দের জায়গা হতে পারে, কারণ ইরিত্রিয়ার সংস্কৃতিতে এক প্রকার কফির অনুষ্ঠান আছে। জমিতে হালকা ঘাস ছড়িয়ে বা কিছু হলুদ ফুলে ছড়িয়ে রাখা জায়গায় চা পরিবেশন করাটা একটা দেখার মতো জিনিস। তাহলে বন্ধুরা, ইরিত্রিয়ার কথাগুলি কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তবে আবার দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।